বছর ঘুরে এলো ইতিহাসের বাঁক বদলে দেওয়া জুলাই কারফিউ বুলেট কিছুতেই হার মানেনি ছাত্র জনতা, পতন হয় স্বৈরাচার হাসিনার। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন, সব বাধা পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বললেন রিজভী। সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির। জুলাই পদযাত্রা শুরু, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে নানা পেশার মানুষ। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৭ মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। লালমনিরহাটে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হাজারো গবাদি পশু, মারা যাচ্ছে একের পর এক গরু, চিকিৎসা মিলছে না প্রতিকার। গাজায় সমুদ্র তীরবর্তী ক্যাফে, স্কুল সহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলা, ৯৫ ফিলিস্তিনি নিহত, বাস্তুচ্যুত শত শত পরিবার। এবং বুধবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। জয় দিয়ে টেস্ট সিরিজ হারের ক্ষত ভুলতে চায় টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। বছর ঘুরে আবারও এসেছে রক্তঝরা জুলাই। মনে পড়ে ২০২৪, যে বছর জুলাই ছিল ৩৬ দিনের। বৈষম্য দূর করতে জেগে ওঠা ছাত্র জনতা হত্যায় তখন মেতেছিল আওয়ামী লীগ সরকার। কারফিউ, সাজোয়াজান আর বুলেট সবকিছুই হার মানে সব শোষণের শৃঙ্খল ভাঙা জুলাই যোদ্ধাদের কাছে। পতন হয় হাসিনার স্বৈর শাসনের। এম এ আজিমের রিপোর্ট। জুলাই বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লবী মাসের নাম। বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের সাথে এ মাসেই আবারও জেগে উঠেছিল পুরো বাংলাদেশ। শহরে নামে সাজোয়াজান, বুলেটে বিদ্ধ করে হাজারো প্রাণ। কারফিউ, গ্রেপ্তার আর নির্বিচারে হত্যা যেন আগুন ধরিয়ে দেয় দেশের সব শ্রেণী পেশার মানুষের রক্তে। আর সে দাবাগ্নিতে ভস্ম হয়ে যায় হাসিনার ১৬ বছরের গড়ে তোলা স্বৈর শাসন। শুরুটা ছিল কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলেও যৌক্তিক দাবি হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে পুলিশ লাঠিচার্জ করে কিছু স্থানে। তখনকার সরকার প্রধান শেখ হাসিনা যৌক্তিক দাবিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যা হাসিনার প্রতি শুধু শিক্ষার্থীদের ভরসাই নষ্ট করেনি, অপমানবোধ বিদ্ধ করে তার চেয়েও বেশি। এক পর্যায়ে রাতে হলের তালা ভেঙে বেরিয়ে আসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। আন্দোলন দমাতে এবার পুলিশের সাথে যুক্ত হয় ছাত্রলীগ। অতর্কিত হামলা, গুলি আর বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা বিপর্যস্ত করে তোলে আন্দোলনকারীদের। তারা ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হামলা করালো। এতটুকু পর্যন্ত পুরো জিনিসগুলো আসলে কোটা এবং এই জিনিসটার মধ্যেই ছিল। বাট ১৬ তারিখে যখন প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ মারা যায়, তো এটা একটা খুবই একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল। মানুষকে কানেক্ট করবে এবং আমরা ওই চেষ্টাটাই করেছিলাম, যেহেতু আমাদের এখানে স্টাডি সার্কেলের বেশ কিছু মানুষজন ছিল যারা এগুলো নিয়ে পড়াশোনা করতো, এবং ওই জায়গা থেকেই আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতাম। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যে শুধু সাহসী ছিল, আপোষহীন ছিল, ব্যাপারটা এমন না। তারা স্টুডেন্ট হিসেবেও দেশের অন্যতম সেরা স্টুডেন্ট ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি। আরও তীব্র হয়ে ওঠে আন্দোলন। হলগুলোতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে আলোচনায় না গিয়ে শুরু হয় সরাসরি গুলি। সাধারণের রক্তে লাল রাজপথ। বুলেট বিদ্ধ হয়ে শহীদ হতে থাকে একের পর এক তাজা প্রাণ। এমন বর্বরতা যেন সরকার পতন আন্দোলনের দিকে ধাবিত করে দেশের সব শ্রেণী পেশার মানুষদের। ঘোষণা হয় কারফিউ, মোতায়েন হয় সেনাবাহিনী, পথে পথে চোখ রাঙায় সাজোয়াজান। এরই মাঝে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ডিবি অফিসে ধরে নিয়ে নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়াতে বাধ্য করে সরকার।
সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু ততক্ষণে শিক্ষার্থীদের আন্দোলন জনবিস্ফোরণে রূপ নেয়। কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ক্ষমতায় টিকে থাকতে যেন নরপিচাস হয়ে ওঠে হাসিনা। আবারও বুলেটবিদ্ধ হয় হাজারো মানুষ। ডাক আসে এক দফার। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। গণহত্যা আর প্রতিরোধ একাকার হয়ে রক্তাক্ত জুলাইকে টেনে নিয়ে যায় ৩৬তম দিনে। ৩৬শে জুলাই বা ৫ আগস্ট সব বাধা উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ সহ পুরো ঢাকা। পালিয়ে যায় হাসিনা। অভ্যুত্থানকারীদের বিজয়ের মধ্য দিয়ে সূচনা হয় এক নতুন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সামনে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সোমবার রাতে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি করে ছাত্রদল। বক্তারা জানান, জুলাই আগস্ট অভ্যুত্থান নির্দিষ্ট দলের না, আপামর ছাত্র জনতার। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাত 12টা, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের পর নিভে গেল শহীদ মিনারের আলো। জ্বলছে শত শত মোমবাতি, স্মরণে জুলাইয়ে প্রাণ দেয়া শহীদেরা। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির সহযোগী সংগঠন ও সিনিয়র নেতারা। ঘোষণা করেন অভ্যুত্থানের মাসের কর্মসূচি। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলটির নেতারা জানান, অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার। বলেন, সংগ্রামের স্বপ্ন পূরণে অতন্দ্র প্রহরী হয়ে থাকতে হবে ছাত্র সমাজকে। ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায়, প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৌশলী ভূমিকা পালন করেছে, কিন্তু রাজপথে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমরা বিশ্বাস করতে চাই যে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে যাত্রা করেছে, সেই সমস্ত বীর শহীদদের যে চেতনা, সেটি প্রকৃত অর্থেই আমরা হৃদয়ে ধারণ করে সামনের রাজনীতি করব ইনশাআল্লাহ। শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী জানান, বাধা আসলেও থেমে থাকা যাবে না। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মোহনায় উপনীত করেছিল। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও জানান দলটির নেতারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোর ও খুলনায় মোমবাতি প্রজ্বলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। যশোরে সোমবার রাতেই জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের মণিহাট চত্বরে বিজয় স্তম্ভে আয়োজিত হয় আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যদিকে পহেলা জুলাইয়ের প্রথম প্রহরে খুলনার জিয়া হল চত্বরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে ছাত্রদল। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে এই কর্মসূচির সূচনা করা হয়। চট্টগ্রাম নগরীর 16 রেল স্টেশন এলাকায় মোমবাতি প্রজ্বলন করে ছাত্রদল। একটি স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনার জন্য, যেটা আমাদের সাধারণ মানুষের সারা বাংলাদেশের মানুষের আহ্বান ছিল একটি সুষ্ঠু ভোট, সেই ভোটের অধিকারের জন্য এবং তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই জন্য আমরা আজকে আমাদের অনুষ্ঠান করেছি। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জন্য দোয়াও করেছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে তারা আরও বড় কর্মসূচি করতে পারি। তারা যে আত্মত্যাগ করেছে সেটার জন্য আমরা তাদের সম্মানটা আমরা তাদের রাখতে পারি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি।
মঙ্গলবার জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয় এ পদযাত্রা। যাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন। বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। একটি ন্যায্য ও সমান অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই। জানান, পদযাত্রার মূল উদ্দেশ্য হল গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার কার্যক্রম শুরু হবে এবং পরে তা বিভিন্ন জেলায় হবে। যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সেই অর্জন এখনো খুবই সীমিত। আমরা বিশ্বাস করি নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে, তাদের হাত ধরে এই বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে। জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী সহ সাধারণ জনগণের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। পুষ্পস্তবক ও দোয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসেন নতুন প্রজন্মকে শহীদের আত্মত্যাগের গল্প শোনাতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। আয়োজনে শেষ পর্যায়ে শহীদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এনসিপির নেতাকর্মীরা আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের পদযাত্রা শুরু করবে। এরকম একটি আন্দোলন, যার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল, যে আন্দোলনটা শেষ পর্যন্ত একটা স্বৈরাচারী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছে, সেই আন্দোলনের অন্যতম শহীদ কিন্তু শহীদ আবু সাঈদ। এই জন্য তার স্মৃতিকে ধরে রাখবার জন্য এবং নতুন প্রজন্মের কাছে তার এই আত্মত্যাগের বার্তাটাকে পৌঁছে দেওয়াটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আবু সাঈদ, আমাদের পীরগঞ্জে আরও একজন শহীদ আছে, শহীদ সোহাগ, গুলি করে নির্মমভাবে আঘাত করে শহীদ করে দিয়েছে। এর পিছনে যারা ইন্ধন জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে, তাদের সকলকে বিচারের আওতায় আনা উচিত। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরু করবে এনসিপি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সকাল থেকে কি কি কর্মসূচি দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, আমরা ঠিক তার সমাধিস্থলের পাশেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনি জানেন যে এই বর্ষপূর্তিতে এনসিপি কিন্তু ৩৬ দিনের যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছেন সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের নেতা রয়েছেন হাসরাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা সকাল ৯টার দিকে কিন্তু আবু সাঈদের এই সমাধিস্থলে এসে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করবার কথা ছিল, কিন্তু কোনো কারণেই তারা আসতে পারেনি। আমরা যেমনটি জেনেছি আর কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো এই সমাধিস্থলে আসবেন। তারা এই মুহূর্তে রয়েছেন আবু সাঈদের ঠিক বাড়ির থেকে ৭-৮ কিলোমিটার দূরে পীরগঞ্জে তারা রয়েছেন, আমরা এমনটি জেনেছি। এই দিবসকে, এই আবু সাঈদের এই আবু সাঈদকে যে হত্যা করা হয়েছে সেই বর্ষপূর্তি উপলক্ষে সকাল 8:30টার দিকে কিন্তু এখানে এসেছিলেন স্থানীয় জামাত নেতৃবৃন্দ। তারা এখানে এসে আবু সাঈদের বাবা মা স্বজন যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং আবু সাঈদের ভাইকে সঙ্গে নিয়ে তারা কবর জিয়ারত করেছেন, আমরা এমনটি দেখেছি। আপনি জানেন যে এই আজকের যে দিন, এই দিনকে ঘিরে কিন্তু এনসিপির নেতারা এখানে এসেই তারা
তারা কবর জিয়ারত শেষ করেই তারা কিন্তু যাবেন গাইবান্ধায় এবং পলাশবাড়িতে তারা যাবেন, সেখানকার কর্মসূচি শেষ করেই তারা রংপুরের 7টি স্থানে তারা কর্মসূচি পালন করবেন এমনটি আমরা জেনেছি। বিশেষ করে যে স্থানটিতে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে সেখানেই তারা যাবেন। এরপরেই রংপুরের জাহাজ কোম্পানি মোড়, পাড়া চত্বর, সবশেষ তারা রংপুর জেলা প্রশাসকের জেলা স্কুল মোড় যেটি রয়েছে সেটি তারা যোগাযোগ করবেন। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাকে একটু বলে রাখি যে আবু সাঈদের যে ভাই রয়েছেন, সে আবু সাঈদের ভাই আবু হোসেন এমনটি বলেছিলেন যে আবু সাঈদকে দিবসকে ঘিরে যে একটি ঘোষণা করা হয়েছিল, প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটি কিন্তু চেঞ্জ করা হয়েছে এমনটি দাবি করছে আবু হোসেনের পরিবার। বলছে যে একটি সুষ্ঠু বিচার, ন্যায় বিচার যেন পান এমনটা দাবি করেছেন। একই সঙ্গে এই যে দিবস, সেই দিবসকে ঘিরে তাদের আপত্তি রয়েছে। তো এই দিবসকে ঘিরে আপনাদের কি অভিযোগ রয়েছে? আপনারা বলছিলেন যে 16 জুলাই যেন আবু সাঈদ দিবস করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ, যার আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে ঝাঁপিয়ে আসার জন্য, যেটা শুরু হয়েছিল বৈষম্য কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু শেষ হয়েছে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর সরকারের পতনের মধ্য দিয়ে। কিন্তু এই মানুষ যে হাজার হাজার ছাত্র জনতার রাজপথে নামিয়ে আসলো, সেই রাজপথে নামিয়ে আসার জীবনের যে মা ত্যাগ করে কিভাবে ন্যায়ের জন্য লড়াই করতে হয়, সেই অনুপ্রেরণাটা মানুষ আবু সাঈদের কাছ থেকে পাইছিল। সেই 16 জুলাই যে প্রথমে সরকার শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে পরবর্তীতে এটা পরিবর্তন করে জুলাই শহীদ দিবস ঘোষণা করছে। আসলে জুলাই শহীদ দিবস ঘোষণা করার জুলাই আরো অনেক দিন ছিল, কিন্তু আবু সাঈদ যে আইকনিক শহীদ এই জুলাই বিপ্লবের, এবং আবু সাঈদ যুগে যুগে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে মানুষের জন্য। সে আবু সাঈদের জন্য যে দিবস ঘোষণা করে আমরা শুনছিলাম আবু সাঈদের ছোট ভাই আবু হোসেনের কথা। আবু সাঈদ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এমনটি তার পরিবার দাবি তুলেছেন। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী রফিকুলের সাথে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সেই সঙ্গে শুনানি সরাসরি সম্প্রচারও করা হবে। এর আগে গত মঙ্গলবার আসামির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই নির্ধারণ করা হয়। তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়ার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠন শুনানির এই দিন ধার্য করেন। সেই সঙ্গে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ঠিক করে দেওয়া হবে বলেও আদেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 27টি। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 206 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে 73 জনকে। এখনো পলাতক 132 জন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, আসামিদের হাজিরা করা হয়েছে কিনা এবং শুনানির বিষয়ে আইনজীবীরা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ প্রসিকিউশনের মতে যিনি হচ্ছেন এই পুরো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের নিউক্লিয়াস যে সুপ্রিম কমান্ডার, তার আজকে শুনানি অভিযোগ গঠনের শুনানি হবে। এবং সেই সাথে কিন্তু প্রথম দিকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে অভিযোগগুলো জমা পড়তো, তখন কিন্তু আসলে এতজন আসামির মধ্যে আসলে শেখ হাসিনা যেহেতু তিনি আসলে সরাসরি নির্দেশ দিতেন এবং তিনি হচ্ছেন নিউক্লিয়াস এই পুরো হত্যাযজ্ঞের, যেহেতু তার মামলাটি হচ্ছে আলাদা করে দিয়েছিলেন প্রসিকিউশন। এবং পরবর্তীতে কিন্তু ট্রাইব্যুনাল ফরমাল চার্জ দাখিলের পর কিন্তু এই অভিযোগটি আমলেও নিয়েছে। এবং আজকে যে অভিযোগ গঠন হবে সেখানে আসলে শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী থাকবেন তিনি হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা আছেন অর্থাৎ প্রসিকিউশন, তারাও হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এবং পরবর্তীতে যখন এই অভিযোগগুলো আসলে ট্রাইব্যুনাল হচ্ছে
বোঝা যাবে যে আসলেই এই 5টি অভিযোগ যে জমা পড়েছে, অর্থাৎ উস্কানিদাতা হিসেবে, নির্দেশদাতা হিসেবে, সরাসরি ইন্ধনদাতা হিসেবে এবং এছাড়াও হচ্ছে গুলি করে হেলিকপ্টারে গুলি করে নির্দেশদাতা হিসেবে, এই যে কতগুলো অভিযোগ, এই অভিযোগগুলো যখন একদম হচ্ছে শুনানির শেষ পর্যায়ে হচ্ছে তারা ট্রাইব্যুনাল আমলে নেবেন, তখনই কিন্তু আসলে বিচার কাজ শুরু হয়ে যাবে। এবং আজকে এখন পর্যন্ত আসলে শুনানি হয়নি। ইতোমধ্যে কিন্তু সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন তিনিও কিন্তু এই মামলার সাথে যুক্ত আছেন এবং সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কিন্তু আছে, কিন্তু তিনি কিন্তু পলাতক, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেহেতু পলাতক আছে, তাদের পক্ষে কিন্তু আইনজীবী হচ্ছে আজকে আসাদুজ্জামান খান কামালের আইনজীবী নিয়োগ হতে পারে। এবং সেই সাথে শেখ হাসিনার যে আইনজীবী আছেন তিনি কিন্তু আসলে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এবং আজকে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে দ্বিতীয়বারের মতো কিন্তু ট্রাইব্যুনাল থেকে আসলে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ, অর্থাৎ প্রসিকিউশন আসলে ট্রাইব্যুনালে কি যুক্তিতর্ক উপস্থাপন করবে সেটি কিন্তু হচ্ছে আজকে পুরো দেশ আসলে দেখতে পারবেন। অর্থাৎ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হলে বিভিন্ন গণমাধ্যমে আসলে আমাদের সরাসরি সম্প্রচার হবে। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হওয়ার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে আজকে ট্রাইব্যুনালের নতুন তথ্য আসলে কি কি উঠে আসে এবং কি কি ঘটনা ঘটে এবং ট্রাইব্যুনালে কি কি উপস্থাপন করা হয়। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে। আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় 15 মিনিট স্থায়ী এ আলোচনা ছিল উষ্ণ, আন্তরিক ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। ফোনালাপে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য আলোচনা, সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রের উত্তরণ, আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন করে 6টি ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। অতিরিক্ত নিরাপত্তামূলক পদক্ষেপগুলো হলো সব ভিআইপি, ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বাড়ানো, সব এফসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান, সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান, মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা। বিমানবন্দরে প্রবেশের সময় সব ফায়ার আর্মস বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংস্করণের নির্দেশ দেওয়া হয়। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 31.68 বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী গেল 30 জুন অর্থাৎ 2024-25 অর্থ বছরের শেষ দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ 31,683.97 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ এখন 26,663.66 মিলিয়ন মার্কিন ডলার। এর আগে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল 31,313.75 বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ ছিল 26,325.56 মিলিয়ন মার্কিন ডলার। দেখছেন সংবাদ সকাল।
লালমনিরহাট জেলায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর ভয়াবহ সংক্রামক রোগ ল্যাম্পি স্কিন। জেলার সদর হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। শহরের বিএনপি কলোনি সহ 5 উপজেলার বিভিন্ন গ্রামে আক্রান্ত হয়েছে কয়েক হাজার গরু ও বাছুর। রোগের কারণে গরুর মৃত্যুর হার বেড়ে খামারিরা দিশেহারা। সরকারি উদ্যোগ সীমিত থাকা এবং ঔষধে প্রয়োজনীয় সাফল্য না পাওয়ায় সমস্যা বেড়েই চলছে। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। লালমনিরহাটে 5 উপজেলায় বিভিন্ন এলাকায় ভাইরাসজনিত ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে কয়েক হাজার গবাদি পশু। বিভিন্ন উপজেলায় একের পর এক মারা যাচ্ছে গরু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা শহরের 1 নং ওয়ার্ডের বিএনপি কলোনি, যেখানে গত 8 দিনে মারা গেছে 8টি গরু এবং আক্রান্ত হয়েছে প্রায় 250টি। অনেকে ঋণ ও অন্যের অর্থে কেনা গরু বাছুর হারিয়ে অসহায়। খামারিরা জানান, উপার্জনের মূল মাধ্যম প্রাণীগুলো হারিয়ে এখন তারা পথে বসার ঝুঁকিতে পড়েছে। প্রায় 1 সপ্তাহ এই এলাকায় 7-8টা গরু মারা গেছে। আমার খুব কষ্ট পাচ্ছি। আমার বাছুরের যে চেহারা ছিল, একবারে বাছুর আমার লম্বা লম্বা পশম ছিল, চেহারা খুব সুন্দর ছিল। এখনো আমার আত্মা কান্দে ওই বাছুরের জন্য। ঠ্যাং ঠুং গাটা শোক ফুলি গেছে। আমার ছেলে পেয়ে 4-5 হাজার টাকা খরচ করি, তাও গরু সেদিন সকালবেলায় বের করছি, মৃত্যু হয়েছে, আমরা মাটি দিয়ে গেছি। আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমার একটা গরু মারা গেছে, অনেক টাকা পয়সা খরচ করার পরেও মারা গেছে। এতে আমি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। বাবা, আমাদের 4টে গরু, একটা মরে গেছে, আর কলোনির মধ্যে অনেক কিছু গরু সবারে মারা গেছে, 8-9টা মারা গেছে। এই পর্যন্ত কোনো সরকারি চিকিৎসা আমরা কোনো কিছু পাই নাই। শেষ পর্যন্ত নিজের কাছে নাই, ঋণ করিয়ে নিয়ে চিকিৎসা করলাম, আটকাবার পারলাম না। সরকারিভাবে এখনো ভ্যাকসিন সরবরাহ শুরু হয়নি, তবুও জনসচেতনতা বৃদ্ধি, পরামর্শ এবং সহায়ক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। ল্যাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ হয়। এটির স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, এটি সাপোর্টিভ ট্রিটমেন্টই দেওয়া হয়। এটির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সামনের অর্থ বছরে শতভাগ গরুকে ল্যাম্পি স্কিন ডিজিজের টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিস্থিতিতে রোগ মোকাবেলায় কার্যকর সমাধান ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এনসিপি সদস্যরা শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পড়েছেন, আমরা তাকে দেখছি তিনি একেবারে কবরের দিকে মাথা নিচু করেই তার আত্মার মাগফিরাত কামনা করছেন। এমনটি দেখছি। তার ঠিক পাশেই রয়েছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন এবং অন্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে গত হয়েছে, আদালত সেটি গ্রহণ করেছে। অভিযুক্ত তাদের জন্য সঠিক বিচার হয়, যাতে করে কোনো মায়ের বুক আর খালি হয়, এমনটি কিন্তু অন্যান্যরা রয়েছেন। দর্শক, এনসিপি সদস্যরা শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছিলেন। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। জয়পুরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মাছুয়া বাজারে চলছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবন জুড়ে দেখা দিয়েছে ফাটল, আর ভেতরে জমে থাকা কাদা, ময়লা ও দুর্গন্ধে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এই অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কেনা বেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। দ্রুত সংস্কারের দাবি জানালেও বাস্তবে তা সম্ভব হয়নি। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে বাজারটি অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
90 দশকের নির্মিত জয়পুরহাট শহরের ব্যস্ততম মাছুয়া বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার বেচাকেনা হলেও বছর পর বছর অবহেলায় পড়ে আছে বাজার ভবনটি। ছাদে জংধরা রড, পিলারে ফাটল আর উঠে যাওয়া মেঝের পলেস্তারা সব মিলিয়ে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যেই চলছে বেচাকেনা। 30 বছর আগে থেকে সংস্কার হয় নাই। আমরা দোকানদারি ঝুঁকির মধ্যে দোকানদারি করি। একটা ভালো কাস্টমার ঢুকতে পারে না, একটা অফিসার আসে না, ড্রেনগুলো দুর্গন্ধ হয়ে গেছে। তাদের মধ্যে কোনো কাস্টমার আসে, জিনিস নিয়ে বসে থাকি, অথচ কোনো বেচা বিক্রি নাই। বিশেষ করে মাছ ও মাংসের দোকানগুলোতে যাওয়া যেন ভোগান্তির নামান্তর। নেই পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থাও একেবারে বিপর্যস্ত। বর্ষা হোক বা খরা, সবসময় বাজারের পথঘাট ভেজা ও কর্দমাক্ত থাকে। দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মাছ বাজারটা একদম জরাজীর্ণ, মানে বেহাল দশা। আপনারা যদি দেখেন, সরজমিনে তদন্ত করে দেখেন যে কি অবস্থা। এটা সুস্থ কোনো মানুষ এখানে আসতে পারবে না। মাছের বাজারে আসলে এতটাই নোংরা, কাপড় তো তুলে হাঁটতেই হয়, মানে চলার কোনো পরিবেশ নাই। ভাড়া 3 গুণ বাড়লেও গত 30 বছরে মার্কেটের কোনো সংস্কার হয়নি। দ্রুত সংস্কার চান বাজার কমিটির সভাপতি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করছি, আপনারা এদিকে একটু সুদৃষ্টি দিয়ে আপনারা দেখেন। দীর্ঘদিন অবহেলায় জয়পুরহাটের মাছুয়া বাজার দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রশাসক। এই সংস্কার কার্যক্রমটা দ্রুত সমাধান করতে আমরা সক্ষম হব। ইনশাআল্লাহ এই সমাধানের মাধ্যমে পৌরবাসীর যে ভোগান্তি সেটা লাঘব হবে। দীর্ঘদিনের দুর্ভোগ ও ঝুঁকি কাটিয়ে স্বস্তিতে ফেরাতে পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে আবারও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। সরবরাহ কম থাকায় বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, বাজারের বর্তমান অবস্থা কি এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, বর্ষা শুরু হয়েছে। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইলিশের মৌসুম শুরু হয়েছে, কিন্তু এবার চাহিদা অনুযায়ী মাছ কিন্তু চাঁদপুর মাছঘাটে না আসায় কিন্তু দাম আকাশ ছোঁয়া। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি চাঁদপুরে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, এবং যেটি 800 গ্রামের সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর যেটি 600 গ্রামের সেটি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা। এখানে কিন্তু এবার দাম আকাশ ছোঁয়া। আমি এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ঘাটের চাহিদা অনুযায়ী মাছ না আসায় কিন্তু দাম কমছে না। তো তারা আশা করছেন আগামী দিনে যদি সরবরাহ বাড়ে তাহলে ইলিশের দাম কিছুটা কমে আসবে। আমি সকাল থেকে ঘাটে রয়েছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতারা এসেছেন, ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ইলিশের দাম কিন্তু চড়া, তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। তারা বলছেন যে ইলিশের দাম আরো কমে আসলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। এই চাঁদপুরের যে পদ্মা মেঘনা বিশাল জলরাশি, এই জলরাশিতে প্রায় জেলার 1.5 লক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের মুখেও হাসি নেই। সকালে যারা ঘাটে মাছ বিক্রি করার জন্য আসছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন কাঙ্ক্ষিত ইলিশ তারা জালে পাচ্ছেন না। তারা যে পরিমাণ ইলিশ পাচ্ছেন এতে করে তাদের পোষাচ্ছে না। তো আগামী দিনগুলোতে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও লোকসানের মুখে রয়েছেন। চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি, আর এই ইলিশের বাড়ি কিন্তু এখন ইলিশের সংকট রয়েছে। তো ইলিশ যদি সরবরাহ বাড়ে তাহলে আগামী দিনগুলোতে কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম কমে আসবে। তো এই ছিল বুবলি চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফ। দেখছেন সংবাদ সকাল। গেল একদিনে গাজায় স্কুল, ক্যাফে ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 95 নিরীহ ফিলিস্তিনি। আর ভূখণ্ডটিতে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে বাস্তুচ্যুত শত শত পরিবার। এদিকে 50 জন জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন। রায়হান কবির সুফের রিপোর্ট। গাজা উপত্যকায় আবারও নির্বিচার হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। গাজার মানুষ যেন হারিয়ে ফেলেছে বেঁচে থাকার অধিকারটুকু। এই আবহে সোমবার পশ্চিম গাজার একটি ক্যাফেতে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে ব্যাপক প্রাণহানি ঘটে। আল বাকা ক্যাফেটেরিয়া সমুদ্র সৈকতের পাশে তাঁবু দিয়ে তৈরি একটি বহিরাঙ্গন। ওই ক্যাফেটি ছিল অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত বৈঠকখানা। আমি ইন্টারনেট ব্যবহার করার জন্য ক্যাফেতে যাচ্ছিলাম। ঠিক কয়েক মিটার দূরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। আমি ঘটনাস্থলে ছুটে যাই।
আমার সহকর্মীরা সেখানে ছিলেন, যাদের সাথে আমি প্রতিদিন দেখা করি। দৃশ্যটি ভয়াবহ ছিল, সবদিকে মরদেহ, রক্ত, সর্বত্র চিৎকার। গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, উদ্ধারকারী দল ওই ক্যাফেটেরিয়া থেকে 20-এর অধিক মরদেহ এবং কয়েক ডজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছে। বিস্ফোরণের ফলে তৈরি একটি গভীর গর্তের মধ্য দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন তারা। এছাড়াও গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলায় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শত শত ফিলিস্তিনি। এ নিয়ে সপ্তমবার পালাতে হলো আমাদের। আবারও আমরা রাস্তায়, আমাদের খাবার নেই, পানি নেই, সন্তানরাও না খেয়ে আছে। এর চেয়ে মৃত্যুই এখন সহজ মনে হয়। এদিকে 50 জন জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন। গাজায় এখনো আমাদের 50 জন জিম্মি রয়েছে। জিম্মিরা সেখানে থাকা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। অন্যদিকে চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 7 জুলাই ওয়াশিংটন সফরে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন তিনি। রাইহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।